অব্র কোনো জবাব দেয় না। অব্র গোসল সেরে ফেলেছে আগেই। অব্র বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর দরজা খুলে বাহিরে যাবে। পিছন থেকে অনুহি বলল, কোথায় যাও? জাহান্নামে যাবেন? এইভাবে বলো কেন? আমার ভুল হয়ে গেছে। এবার থেকে কোথাও গেলে বোরকা পরে যাব। আপনার ইচ্ছা, আমি কিছু বলবো না। আমাকে এসব শোনানোর প্রয়োজন নেই, আর আমার এসব দেখারও কোনো ইচ্ছে নেই। সরি তো, আর হবে না এমন। বলেছি না আমাকে সরি বলার প্রয়োজন নেই। কোনো অধিকার দেখছি না সরি বলার। আপনার যা ইচ্ছে করুন, যার সাথে ইচ্ছে ঘুরুন, মজা করুন, সবটা আপনার ইচ্ছা। যদি কারো স্পর্শে আপনার মনে শান্তি বোধ হয় তাহলে জাস্ট এনাফ ফর ইউ। অব্র আর কিছু বলল না, সে রুম থেকে বের হয়ে যায়। অনহি কয়েকবার ডাকে, কিন্তু অব্র তো সোজা বাড়ি থেকেই চলে যায়। অনহি বিছানায় এসে শুয়ে পড়ে। অনেক ঠান্ডা লাগছে ওর, জ্বর এসে গেছে। ফ্যানটা অফ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে অনহি। ঘুমিয়ে যায় সে। অব্র বাহিরে এসে সাকিব ভাইদের কাছে ফোন দেয়। সাকিব বলে, আবির, কি করছিস আজকে ভার্সিটিতে? তোমরা খবর পেয়েছো? রাজকে আমি আদমরা করেছি। মনে হয় না সে আর ভার্সিটিতে আসবে। সাবধানে থাকিস আবির, তুই যাকে মারিস সে আদমরা নয়, মরে যায়। সমস্যা হলে কল করবি। হা হা হা। সমস্যা? বলো যে তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কল করবা। আবির কখনো তোমাদের কল করেনি। সিনিয়র আছো, সম্মান করি, আমি ম্যানেজ করে নিব। বরং তোমরাই সাবধানে থেকো, কল করিও। আরে আবির, অভ্র ফোন কেটে দেয়। সে অনাথ আশ্রমে আসে। সেদিনের সেই হোটেলটা এখন আর নেই। সেখানে অনাথ আশ্রমের একজন কর্মী হোটেল দিয়েছে, আর সেখানে অল্প দামে ভালো মানের খাবার পাওয়া যায়। সেখান থেকে ভালো টাকা পাওয়া যায়। মাস খানিকের ভিতরে অনেকগুলো টাকা জমেছে, যেগুলো দিয়ে এই পথ শিশুদের পড়াশোনা, খাবারের চাহিদা মিটে যায়। আরও একটা রেস্টুরেন্ট দেওয়ার প্ল্যানিং করেছে অভ্র, সেটাও হয়ে যাবে। তাহলে তখন আর ওদের খাবার, পড়াশোনার, থাকার ঝামেলা থাকবে না। অভ্র এখানে এসে পথ শিশুদের নিয়ে আড্ডা দিতে থাকে। বিকালে নেহাল আসে অভ্রদের বাড়ি। বাইকের চাবিটা দেওয়ার জন্য কলিং বেল বাজায়। তানিয়া ভাবি দরজা খুলে দেয়। নেহালকে দেখে তানিয়া ভাবি বলে, আরে ছোট দেবর যে, তা হঠাৎ কি মনে করে? হ্যাঁ, এদিকে কি রাস্তা ভুলে? আর বলিও না ভাবি, পড়াশোনার চাপ তো, তাই সেভাবে আর আসা হয় না। তা আমাদের স্যার কোথায়? স্যার বেরিয়েছে দুপুরেই। তবে তোমার পড়াশোনার চাপ নাকি মিথিলার চাপ? গার্লফ্রেন্ড পেয়ে তো আমাদের বাড়ির দিকে আসা যায় না, তখন পড়ার চাপ থাকে, তাই না? না না ভাবি, এসব কী যে বলেন। আমি তো আসতে... তানিয়া, কে এলো? নেহাল এসেছে মা। তা বাহিরে কেন? ভিতরে টেনে আনো কান ধরে, যেন কানটা একদম লম্বা হয়ে যায়। আহা, আসেন স্যার এবার। না না, আমি যাচ্ছি। উফ, আন্টি আপনি যে কি করেন, কান ধরলে ব্যথা লাগে। নেহাল কথাগুলো বলতে বলতে ভিতরে প্রবেশ করলো। রেহেনা বেগমকে সালাম দিয়ে বসলো তার সামনে। রেহেনা বেগম তানিয়াকে বলে, বৌমা, নেহালের জন্য খাবার আনো তো। আর অনুর কি অবস্থা, দেখে আসো। তানিয়া ভাবি রান্নাঘর থেকে নুডলস এনে দেয় নেহালকে। তারপর অভ্রের ঘরের দিকে চলে যায় উনি। নেহাল কণা বেগমের দিকে তাকাতেই উনি বলে, তা হঠাৎ আসলি? তোর তো এদিকে খোঁজই থাকে না, ভুলে যাস একদম। না আন্টিমা, আসলে পড়াশোনা নিয়ে একটু বিজি থাকি, আর বাবার বিজনেস সামলাতে হয় একটু, তাই সময় হয়ে ওঠে না। তা অভ্রের জন্যই তো আসলি, কিন্তু ও তো বাড়িতে নেই। না মানে আসলে ওর বাইকের চাবিটা দিতে আসলাম। এই নিন, ভার্সিটিতে বাইক রেখে এসেছিল, একটু ঝামেলা হয়েছিল তো তাই। অভ্র আজকে রেগে বাড়িতে। মা, অনুর তো অনেক জ্বর এসছে। কি বলো? ওকে বাহিরে নিয়ে আসো, জলদি মাথায় পানি দিতে হবে, খাবার দিয়ে মেডিসিন দিতে হবে। কণা বেগমের কথা মতো তানিয়া অনুহের কাছে যায়। আবার নেহাল ভাবতে থাকে, এই অনুটা কে? তানিয়া ভাবির বউ নাকি? ভাবতে ভাবতে নুডলস গালে পড়েছে। এমন সময় তানিয়া ভাবে একটা মেয়েকে ধরে নিচে নামছে। মেয়েটার মুখটা চুলের কারণে আর ভাবির অন্যার কারণে টের পাচ্ছে না অভ্র। কিন্তু যখন সামনে আসে তখনই নেহাল শকড হয়ে তাকিয়ে থাকে অনুহির দিকে। অনুহি ম্যাম এখানে? উঠে দাঁড়িয়েও যায় নেহাল। অনুহিকে দেখেই নেহাল বলে, ম্যাম ম্যাম, এখানে? নেহাল, তুমি কেমন আছো? আপনি মানে এখানে কিভাবে? অনু, তোমার নাকি জ্বর এসেছে? অল্প আসছে, চিন্তা নেই। তানিয়া, জ্বরের মেডিসিন দাও তো। আচ্ছা মা। কি ব্যাপার নেহাল, খাচ্ছ না কেন? খাও। অবাক হয়ে কি দেখো? হ্যাঁ মানে না, খাচ্ছি।
অনূহি মেডিসিন খায়, কিছুটা সুস্থও হয়। সবাই মিলে গল্প করে। রেহেনা বেগম নেহালকে ছাড়েই না। অভ্র না ফেরা অবধি নেহালের এখান থেকে যাওয়া নিষেধ করে দেয়। একবারে রাতে ডিনার করেই যাবে বলে দেয়। নেহাল আর কি করবে, অভ্রদের বাড়িতে থেকে যায়। অনূহি সোফাতে বসে আছে। রেহেনা বেগম আর তানিয়া রান্নাঘরে প্রবেশ করে। নেহাল ভয় আর সংশয় নিয়ে প্রশ্ন করল। ম্যাম, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। হা করো। আপনি এখানে কেন? মানে আপনি কি ভাবির কিছু হন? কোনো কাজিন হবেন? না। ও, তাহলে মানে আপনি এখানে? কেন? আমি থাকাতে তোমার সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা নেই। হুম। আর ম্যাম, ভার্সিটিতে কি হলো বুঝতে পারলাম না, সব মাথার ওপর দিয়ে গেল। অভ্র এত কিছু বললো, এত রেগে এসে এরকম বড় কাজ করলো, আপনি চুপচাপ শুনলেন। হ্যাঁ, শুনেছি তো। কি ব্যাপার, তোমরা কি গল্প করো? না মানে আন্টি, আমি আসলে তুমি কি? মানে ম্যাম, এখানে কেন? অনু এখানে থাকবে না তো কোথায় থাকবে? কিন্তু এখানে মানে আসলে ধুর, তোমরা কেউ বুঝো না কেন? বেচারা, এটা আমার ছোট বৌমা, মানে অভ্রের বউ, বুঝেছিস গাধা? এ কি মানে, কবে কখন থেকে কিভাবে আমি জানলাম না কেন? অভ্র তো কিছুই বলেনি। তোমাদের বলিনি অভ্র? না, অভ্র এখন কোথায়? ওকে আজ মজা দেখাবো। ফোন করো, দেখো কোথায়। নেহাল অভ্রকে ফোন করে। অভ্র কল কেটে নেহালকে টেক্সট করে। বাইক রেখে যা, আমি 1 ঘন্টা পর আসবো। আচ্ছা। নেহাল কিছু বলে না আর। ওরা একসাথে বসে লুডো খেলতে থাকে। অনূহি যে এতটা ভালো বিহেভ করবে নেহালের সাথে নেহাল বুঝতেই পারেনি। রাগী করা ম্যাম, কিন্তু এখানে এত সুন্দর বিহেভ। বাট অভ্র কেন বলল না? রাত 9টা বাজে। অভ্র বাড়িতে আসে। কলিং বেলের শব্দ শুনতে পায়। অনূহি যেয়ে দরজা খুলে দিল। প্রতিদিন অনূহি দরজা খুলে দেয় আর অভ্র ফুল বাড়িয়ে কিছু না কিছু ভাবে অনূহিকে প্রপোজ করতো, কিন্তু আজকে অনূহিকে সরিয়ে ভিতরে যেতে থাকে অভ্র। অনূহি বলে, কি ব্যাপার, আজকে ফুল কোথায়? রোজ ফুলগুলো ডাস্টবিনে পড়ে থাকে, ফুলের স্থান ডাস্টবিনে নয়। আজকে কিছু বললে না যে? এমনি, এক জিনিস রোজ ভালো লাগে নাকি? এখন ওসব বিরক্ত লাগে। সরুন, ভিতরে যাব। অনূহিকে আর কিছু না বলে অভ্র ভিতরে আসে। অনূহি অবাক হয়, যে ছেলে তার সাথে কথা বলার জন্য ফুল চকলেট নিয়ে আসতো, পিছনে লেগে থাকতো, সেই ছেলে আজকে কোনো কথাই বলল না। অভ্র ভিতরে এসে নেহালকে দেখেই অবাক হয়। দ্রুত নেহালের কাছে গিয়ে বলে, কি রে, তুই এখানে কখন আসলি? বিকেলে আসলাম। যাসনি? গেলে কি এখানে দেখতি? আর তাছাড়া আন্টি যেতে দেয়নি। রাতে বিরিয়ানির দাওয়াত দিয়েছে। কেন, তোর কোনো অসুবিধা? আর ছোট ভাবির হাতের চা কিন্তু অনেক সুন্দর, খেয়েছি আমি। তুই তো রোজই খাস। নেহাল কথাগুলো বলে একসাথে হাসলো। অভ্র অনূহির দিকে তাকায়। ছোট ভাবি বলতে অভ্রের বউ মানে অনূহিকে বুঝিয়েছে। অভ্র কিছু বলে না। অভ্র, যা ফ্রেশ হয়ে আয়, ডিনার করব, তা ওর বাবাও এসেছে, জলদি আয়। অভ্র আর কোনো কথা বলল না। সে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসলো। অনূহি অভ্রের ঠিক সামনের চেয়ারে বসেছে। অভ্র খেতে শুরু করে। পাশে অবশ্য নেহালও আছে। অভ্র খাচ্ছে আর ওদিকে অনূহি অভ্রের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, যে ছেলেকে এত কিছু বলি সে কোনো রিয়াক্ট করে না, আর আজ সারাদিন কেমন ব্যবহার করেছে, কিন্তু অভ্র ওদের এভাবে মারলো কেন? কি ডেঞ্জারাস অভ্র। তানিয়া খেয়াল করে অনূহি খাচ্ছে না, বরং না খেয়ে অভ্রের দিকেই তাকিয়ে আছে। তানিয়া ভাবে অনূহির কাছে গিয়ে বলে, অনুহি, এখন খেয়ে নাও, পরে অনেক দেখার সময় পাবে। ইস, মনে হয় কতকাল দেখেনি। কি প্রেম রে! অনূহি বেশ লজ্জা পায়। সাথে সাথেই চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে নিল। তারপর খেতে থাকে। অভ্র তানিয়া ভাবির দিকে তাকায়। তানিয়া মিটমিট করে হাসছে। হাতের ইশারায় অভ্র বলল, কি হয়েছে? কিছু না, খাও। সবাই একসাথে খেতে থাকে। খাওয়া শেষ করে অভ্র সোজা ছাদে চলে আসে। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে আর কানে ওয়্যারলেস এয়ারপড দিয়ে গান শুনছে। তখনই ওর মাথায় জোরে একটা গাট্টা পড়ল। ও মা গো, ওই কেড়ে এত জোরে মারলি? শালা, ট্রিট দেওয়ার ভয়ে বলিস নিচে তোর বিয়ে হয়েছে, তাও আবার ম্যামের সাথে। আর আমি তোর ব্যবস্থা করবো আমি।
ম্যামকে তুই বিয়ে করেই ছাড়লি। ও তুই আসলে বন্ধু, এখানে একটা বিষয় আছে যে জন্য তোদেরকে কিছু বলিনি। তোর বিষয়ে নিকুচি করে সারা বেইমান। কাহিনী কি বল আগে। নেহাল কথাটা বলেই আবার অভ্রের পিঠে কয়েকটা চড় পড়ল। অভ্র নিজেকে সামনে নিয়ে বলল, ভাই থাম থাম, এভাবে মারিস কেন? ব্যথা করছে তো। উফ, মেয়েদের মতো করিস কেন? ব্যথা দেওয়ার জন্যই তো মারা। তুই এমন একটা কাজ করতে পারলি বন্ধু? আরে আগে তো আমার কথা শোন, খালি বাদরামো সব শোন আগে। তোকে বলবো বলবো করে বলা হয়নি রে। আচ্ছা বল কাহিনীটা কি। আমি যা বলবো তা কাউকে বলবি না, প্রমিস কর। যদিও তুই বুঝতে পারবি এসব কথা কাউকে বলার মতো না। আব্বে হালা বল। অভ্র ছাদের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, বুকে হাত বেঁধে নেহালকে বলে, ম্যামের সাথে আমার আনফরচুনেটলি বিয়ে হয়। ওনার অন্য জায়গাতে বিয়ে হতে যাচ্ছিল, বাট ভুল করে আমার সাথে হয়ে যায়। এটা মায়ের কারণে। বর বিয়ের আগে ভেগে যায় প্রেমিকার সাথে, মা তখনই আমার সাথে ম্যামের বিয়ে দিয়ে দেয়। ভাবছিলাম তোদেরকে সারপ্রাইজলি ইনভাইট করে সব জানাবো, খুশিও হয়েছিলাম ম্যামকে বিয়ে করে, কিন্তু সেই খুশিটা বাসর ঘরে ঢোকার পরেই নষ্ট হয়ে যায়। মানে ম্যাম এই সম্পর্কটা মেনে নেয়নি, তাই তোদের কিছু বলিনি। সাফ জানিয়ে দেয় সে আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবে না। আমি যেন কোনো অধিকার না দেখাই, তাকে যেন স্পর্শ না করি, বরং তাকে ডিভোর্স যেন দিয়ে দেই। সব কিছুর পর কোন খুশিতে তোদেরকে বলবো যে আমি ম্যামকে বিয়ে করেছি? জানিস, মাসখানিক হলো বিয়ে হয়েছে, এখনও আমরা এক বিছানাতে ঘুমাইনি, তাকে আমি টাচ করিনি, সেভাবে আলাদা ঘুমাই। যাই হোক, সব মিলিয়ে তোদেরকে বলবো কিভাবে বল? সেই তো ডিভোর্স দিতে হবে, তখন সব স্বাভাবিক। মাঝখান থেকে যদি জানাই, এরপর ডিভোর্স হলে কি মুখে তোদের সামনে যাব আমি বলতো? কি বলিস এখন? এমন হয়ে থাকিস? হুম। আচ্ছা বুঝলাম, কিন্তু এভাবে কতদিন চলবে? তোর কষ্ট হয় না? হলেই বা কি করার আছে? ম্যামের মনে আমার জন্য জায়গা করার চেষ্টা করছি। এরপর যদি না পারি তাহলে তো কিছু করার নেই আর। চেষ্টা কর, ইনশাল্লাহ পারবি। দিবস হবে না দেখবি। হুম, চেষ্টা করছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কিন্তু রাজের কি খবর? ও আর বলিস না, রাজ তো সেখানে অজ্ঞান হয়ে যায়। পরে ওর বাবার লোক এসে ভার্সিটির সবখানে তোকে খুঁজছে। আমরা তো ভয়ে চলে আসি। হাওয়া বিশাল গরম রে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তবে মনে হয় রাজ কোমাতে যেতে পারে, নতুবা হাত তো নষ্ট করে দিয়েছিস। কি হয় কে জানে। ওর ব্যবস্থা ঠিকই করেছি। শালার জন্য মেয়েরা ভালো মতো ভার্সিটিতে আসতে পারে না, সব সময় মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করে। আর ড্রাগস সেল করবে তাই না? ওর ড্রাগস সেল করাচ্ছি। হুম, ঠিকই করেছিস, কিন্তু ওর বাপ কি তোকে ছেড়ে দিবে? ওর বাবা তো এমপি, বুঝিস কিন্তু। সারাদিন যেহেতু কিছু হয়নি তাহলে আর কিছু হবে না, আর হলে সেটা দেখা যাবে। দুজনে আরও কিছু সময় গল্প করে চলে আসে। নিহাল ওর বাড়িতে চলে যায়। অভ্র 12টার দিকে রুমে আসে। রুমের লাইট অন করে দেখে অনহি বিছানায় বসে ফোন চাপছে। অভ্র হাতে মুখে পানি দিয়ে পড়ার টেবিলে আসলো। লাইট অফ করে টেবিল ল্যাম্প চালিয়ে পড়তে বসেছে। অনহি ফোন চাপা বাদ দিয়ে অভ্রকে দেখছে। অভ্র সেটা বুঝতে পেরে মনে মনে বলে, এই ম্যামের আবার হলো কি? এভাবে সবসময় তাকিয়ে থাকছে কেন বুঝলাম না। অভ্র তেমন কিছুই ভাবে না, কারণ অনহি যে রাগী আর কঠিন মনের মানুষ, তাতে মনে হয় না কখনো অভ্রের প্রতি ভালোবাসা তৈরি হবে মনের ভিতরে। রাত 2টা অবধি পড়ল অভ্র, কিন্তু অনহি ঘুমায়নি। অন্যদিন তো অনহি ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে অনহির কি হলো? এসব ভাবনা বাদ দিয়ে অভ্র ঘুমানোর জন্য ফ্লোরে পাতা তার কাঁথা ও বালিশ নিতে বেডের কাছে আসলো। এখানে এসেই তো অভ্র অবাক, কারণ একটা কাঁথা ও একটাই বালিশ রাখা, যা অনহির পিঠের নিচে, আর কাঁথাটা গায়ের উপরে। অভ্র অনহির দিকে তাকায়। অনহি মিটমিট করে হাসছে। ধীর গলায় অভ্র বলল। অভ্র রুমে এসে বই পড়ার পর যখন ঘুমাতে যাবে তখনই দেখতে পায় বিছানায় একটা মাত্র বালিশ ও কাঁথা। অভ্র যেটা ফ্লোরে বিছিয়ে ঘুমাতো সেটা নেই। তাহলে গেল কোথায়? অভ্র রুমের ভিতরে অনেক জায়গাতে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। অনহি চুপচাপ ফোন চাপছে। যা একটা কাঁথা ও বালিশ আছে সেটা অনহির কাছে। অভ্র টেবিলের কাছে এসে চেয়ারে বসলো। অনহি প্রশ্ন করলো, তুমি কি কিছু খুঁজছো?
আর একটা বালিশ আর কাঁথা কোথায়? না মানে জানি না। নাই মানে জানেন না কেন? আমি কি ঘুমাবো না? হ্যাঁ ঘুমাবা তো। তো কোথায়? নিচে ফ্লোর ঠান্ডা, কাঁথা ছাড়া ঘুমানো যাবে না। তো বিছানায় ঘুমাবা। বিছানায় মানে? আর বিছানায় ঘুমাতে গেলেও তো আর একটা বালিশ লাগবে। আর তাছাড়া আপনি নিচে ঘুমাবেন কাঁথা ছাড়া নাকি? আমি কখন বললাম নিচে ঘুমাবো? তাহলে ভাবির কাছে? গাধা, এসব লাগবে না। তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাবা আর আমি তোমার বুকে মাথা দিয়ে ঘুমাবো। পারবো না। আর একটা বালিশ কাঁথা আনি। কেন? এমনি। অব্র বাহিরে চলে আসে, সারা রাত ছাদেই কাটিয়ে দেয়। ছাদের দরজা আটকে দিয়ে বসে বসে ফোনে গেমস খেলেই সময় কাটিয়ে দেয়। অনহি একবার উঠে সারা বাড়ি খুঁজলো অভ্রকে, ফোনও করে কিন্তু অব্র রিসিভ করে না। অনহির অনেক রাগ লাগছে। অব্র অনহিকে ইগনোর করছে, তবে অব্র এখন এই ইগনোর করে বেশ মজা পাচ্ছে। সকাল হয়, অব্র রুমে আসে। অনহি যেভাবে বসেছিল রাতে সেভাবেই বসে ঘুমিয়ে গেছে। অব্রের উপস্থিতি টের পায় সে, চমকে ওঠে। তাকিয়ে দেখে অব্র দাঁড়িয়ে আছে। অব্রকে দেখেই অনহি বলল, সারা রাত কোথায় ছিলে? ছাদে। কেন? না ঘুমিয়ে বাইরে কেন থাকবে? আমার ইচ্ছা। এইভাবে কথা বলছো কেন? এটাও আমার ইচ্ছা। আপনার কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি হয়েছে তোমার? হ্যাঁ নাথিং। অব্র, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। করছি তো। থুর, তোমার সাথে কথা বললেই এমন করো। অনেক ভাব বাড়ছে তাই না? ঠিক মতো সেদে সেদে কথা বলছি তো, তাই খুব ভাব বাড়ছে তাই না? আজব, আমি কি একবারও বলেছি নাকি যে আপনি এসে কথা বলুন? আপনি কথা না বললে আমার ভালো লাগে না। আপনার কথা শোনার জন্য আমি বসে আছি নাকি? আর লিসেন, আপনি না আপনার এই রাগ মেজাজ দেখানো বন্ধ করেন আমার কাছে। আপনার অনেক মানুষ আছে এসব দেখার, আমি না। আমাকে এসব মেজাজ দেখাতে আসবেন না। আপনাকে আমি বউ হিসেবে মানি না। সো এখন থেকে আপনার এসব রাগ মেজাজ খারাপ অভিমান যারা ইচ্ছে তারে দেখাবেন, বাট আমার কাছে না। এসব দেখার সময় আমার নেই, মনে রাখবেন। পরের বার ভুল হলে ঠাস করে চর বসিয়ে দেব গালে। অভ্রের কথাগুলো শুনে অনহি চুপ হয়ে যায়। অনহি ভাবতেই পারেনি অভ্র তাকে এভাবে কথাগুলো বলবে কখনো। অনহি বুঝতে পারে অভ্র তার থেকে দূরে সরে যাচ্ছে। অভ্রকে সে ভালোবাসে, কিন্তু অভ্রের সাথে এতদিন সে নিজ থেকে ইচ্ছে করে করেছে। অভ্রকে খেপাতে, রাগাতে, বকাঝকা দিতে বেশ ভালো লাগতো। সে ভাবতো অভ্র তো নিজের মানুষ, তার সাথে যা ইচ্ছে করলেই বা কি। কিন্তু ভালোবাসার মানুষ, ভালোবাসা এই সব কিছু তখনই সুন্দর যখন এটার মর্ম বোঝা যায়। সময় থাকতেই দুটোকেই মূল্য দিতে হয়, না হলে ভালোবাসা তো নষ্ট হবেই, সাথে ভালোবাসার মানুষটাও হারিয়ে যাবে। অনহির অনেক খারাপ লাগছে, অনহির অনেক কান্নাও পাচ্ছে। অব্র তার সাথে এভাবে কথা বলতে পারে কখনো ভাবেনি। অব্র গোসল করে বের হয়, শার্ট পরে যখন বাহিরে বের হয় তখন বাড়ির দরজায় বেশ জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দ শুনতে পায় সবাই। কেউ দরজা ধাক্কা দিচ্ছে খুব জোরে, মনে হচ্ছে ভেঙে ফেলবে। অনহিও উঠে নিচে আসলো। কে এভাবে দরজা ধাক্কা দিচ্ছে? দেখো তো কে। দেখছি। অব্র গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে 10 জন পুলিশ দাঁড়ানো। থানার অফিসার তুহিন অভ্রের দিকে তাকালো, পাশে থাকা জুনিয়রদের বলল, এটাই কি অভ্র? এই শালা শুয়োরের বাচ্চা, চল শ্বশুর বাড়ি গিয়ে ভালো মন্দ খাবি, আর আমরা তোকে আদর করে খাওয়াবো। এমপির ছেলে রাজের গায়ে হাত দিয়েছিস, ওর অবস্থা তো 12টা বাজিয়ে দিয়েছিস। তো খুব খারাপ অবস্থা হবে রে। দেখি তোর বাপ কিভাবে ছাড়িয়ে নিয়ে যায়। অভ্র তুহিনকে চেনে না, নতুন এসেছে এই থানায়। তুহিনের কথা শুনে অভ্রের তো মাথায় রাগ উঠে যায়, কিন্তু তুহিন কোনো সুযোগ না দিয়ে অভ্রের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলো। বাড়ির সবাই এগিয়ে আসে। সবার আগে অনহি দৌড়ে এসে বলে, আমার স্বামীকে কেন নিয়ে যাচ্ছেন? ও তো কোনো দোষ করেনি। সব দোষ করেছে ওই রাজ। আমাকে সে অনেক বাজে কথা বলেছিল। একজন হাজবেন্ড হিসেবে সে কি তার স্ত্রীকে বাঁচাবে না? রাজের নামে আমরা কেস করিনি বলেই তো ওর কপাল ভালো। দেখুন ম্যাম, সামনের থেকে সরেন। স্ত্রীকে বাঁচানো দোষের না, কিন্তু আপনার হাজব্যান্ড পরে যা করেছে সেটা কি? অ্যাটেম্প টু মার্ডার পর্যায়ে চলে গেছে। সামান্য কারণে ভিকটিম মরেনি, সেটার কেস তো এখন হয়ে গেছে। পুলিশের কাজ করতে দেন। আমার বাবা চেয়ারম্যান, আমার চাচু কিন্তু মেয়র। আমি চাইলেই আপনার চাকরিটা কেড়ে নিতে পারি। আপনি যাদেরকেই ফোন করুন না কেন, এমপির লোক তাদেরকেই তুলে নিয়ে যাবে। আপনারা জানেন না আপনারা কত বড় কাজ করে ফেলেছেন। কোনো উকিলও এসে তাকে জামিন করাতে পারবে না। এমপি বলেছে আমাকে, অভ্রের জন্য সব ধরনের স্বাধীনতা দিয়ে দিয়েছে। অফিসার, আমার ছেলেকে ছেড়ে দিন,
আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আমাকে আপনি চিনেন না। দেখুন, এমপি হলো একটা মস্তান। আপনি পাওয়ার দেখাবেন, আপনার পরিবারের লোকজন মরবে। তাই নিজের ভালোর জন্য চুপচাপ থাকেন। আর কেউ কোনো কথা বলার সুযোগ পেল না। পুলিশ অফিসার শুনলো না কিছু, সোজা অভ্রকে জিপে তুলল। একটানা অভ্রকে বাড়ির সামনে থেকে নিয়ে আসে। অনূহি চিৎকার করে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, সব কিছু আমার জন্য হয়েছে। সেদিন যদি অমন করে না যেতাম তাহলে আজকে এটা হতো না। আমি আসলে অভ্রের যোগ্য না। কি বলো তুমি? চুপ থাকো, যা আবার হয়েছে। অভ্রকে থানা থেকে বের করতে হবে। ভয় হচ্ছে অভ্রকে থানায় রাখবে নাকি এমপির কাছে পাঠাবে। যদি এমপির কাছে যায় তাহলে অভ্রকে হয়তো আর বেঁচে ফেরানো হবে না। এভাবে কেন বলছো? আমার ছেলেকে বাড়ি দেখাতে চাই। অয়ন, চল তো দেখি উকিলের কাছে যাই, সে কি করতে পারে। চলো বাবা। ওনারা বাড়ি থেকে বের হয়। অনূহি তার বাবাকেও কল করেছে। এদিকে অভ্র বসে আছে জিপে। যা ভেবেছিল তাই। অভ্রকে থানায় না নিয়ে যেয়ে অন্যদিকে নিয়ে যেতে থাকে। অভ্র কি করবে? তুহিনকে ডাক দেয়। স্যার, 1 মিনিট কথা বলার জন্য আপনার ফোনটা দিবেন? ফোন দিয়ে কি করবি? তুই কোনোভাবেই জেল থেকে বের হতে পারবি না। তোকে বের হতে দেব না। রেডি থাক খারাপ কিছুর জন্য। আরে স্যার, আমি শুধু ফোন চেয়েছি। আমি কি বলেছি নাকি নিজেকে ছাড়ানোর জন্য ফোন লাগবে? কিন্তু তোকে ফোন দেওয়া যাবে না। তোকে কখনোই ছাড়ানো হবে না। যাকেই ফোন দিস অন্তত এমপি তোকে ছাড়বে না। অভ্র মুচকি হাসলো। অভ্রের হাসির কারণ বুঝতে পারে না তুহিন, কিন্তু ফোনটাও দেয় না অভ্রের কাছে। অভ্র হেলান দিয়ে বসলো। বেশ আরামেই বসেছে অভ্র। অভ্রের এমন শান্ত মেজাজ দেখে পুলিশ বেশ অবাক হয়, কিন্তু কিছু না বলে সামনে যেতে থাকে। হঠাৎ দূরে দেখতে পায় কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। অভ্র শব্দ করে হাসে, তুহিনকে বলে, শোন, আমাকে ছাড়ানোর জন্য কোথাও ফোন করা লাগে না। এমনিতেই আমি ছাড়া পেয়ে থাকি। তবে তুই আমাকে বাড়ি থেকে এভাবে আনার জন্য অনেক ধন্যবাদ। আমার বউকে বোঝাবো এবার ভালোবাসা কাকে বলে। বুঝুক সে ভালোবাসা হারালে কষ্ট কিভাবে পেতে হয়। স্যার, সামনে কতগুলো গাড়ি দাঁড়ানো, ওদের হাতে পিস্তল রাখা, কি করব? গাড়ি রাখিও না। স্যার, ওরা চাকাতে গুলি করবে, সামনে পিন ফেলে রাখা। আচ্ছা, গাড়ি রেখে সবাই পজিশন মতো দাঁড়িয়ে যাও। ওরা দেখি কি বলতে চায়। তুহিনের কথা মতো জিপটা তাদের সামনে রাখা হয়। সবার মুখে সাদা মাস্ক পরা। ড্রাইভার সাথে সাথেই বলে, স্যার, এরা তো রোলেক্স গ্যাংয়ের লোক। স্যার, আমি পালাচ্ছি, আপনি কিভাবে বাঁচবেন জানি না। মানে আর কে সংস্থানের এই সিংহ গ্যাং, যাদের ভিতরে কোনো মায়া নেই, যারা আর কে সংস্থানের হয়ে কাজ করে? জি স্যার, ওদের মুখে দেখেন রুমাল মাস্ক পরা, সাদা রঙের, সেখানে লেখা রোলেক্স। জিপ গাড়িটা থামানো হয়। একটা ছেলে এগিয়ে আসে জিপের দিকে। জিপের পিছনে আরো কয়েকটা ছেলে এসে ঘিরে রাখে পুরো পুলিশের জিপ গাড়িটা। তুহিন ভয় পায়। এরা এখানে কেন? তাড়াতাড়ি এমপিকে ফোন করে তুহিন। স্যার, আমি ঝামেলাতে পড়েছি। অভ্রকে তুলে আনার পথে রোলেক্স গ্যাং আমাদের পথ আটকে রেখেছে। রোলেক্স গ্যাং মানে? এই ভয়ঙ্কর গ্যাং তোমার মতো এই ছোট মানুষকে কেন আটকাবে? ফোন রাখ জলদি, না হলে ওরা তোকে তো মারবেই, আমাকেও মারবে। রাখ শালা। এমপি ফোন কেটে দেয়। ভয়ে ফোনই আর হাতে নেয় না। তুহিনের কাছে আসে একটা ছেলে। তুহিনের থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে তাকায়, তারপর বলে, ওই এমপিকে কল করেছে। জিপের ভিতর থেকে অভ্র বলে ওঠে, আরে সাকিব ভাই, তুমি কেন আসলে? আই ক্যান ম্যানেজ। সাকিব মুখ থেকে রুমালটা সরালো। অভ্রের কথায় কিছুটা বিরক্ত হয়, তারপর ঝাড়ি দিয়ে বলে, জিপে বসে কি করস? নাম। কিছু খাইনি সকাল থেকে, এজন্য উঠতে পারি না, কষ্ট হয়। হাত ধরো। ওদের রক্ত খা। রক্ত? হা হা হা। অভ্র হাসতে হাসতে জিপ থেকে নামলো। হ্যান্ডকাপের উপরে যে লক আছে সেটাতে সাকিব গুলি করে, লক খুলে যায়। অভ্র হাতের আঙ্গুল ফুটাতে ফুটাতে আলসেমি ছাড়তে থাকে। তারপর তুহিনের কাছে যায় সে। তুহিন রাস্তার উপরে মাথায় হাত দিয়ে বসে আছে। সাথে আরো 9 জন পুলিশ সারিবদ্ধভাবে বসা। অভ্র তুহিনের কাছে যেয়ে বসলো। তুহিনের কোমর থেকে পিস্তল বের করে বলল, কি যেন বলেছিলেন অফিসার? আমাকে কেউ ছাড়াতে পারবে না? কারো বাপের ক্ষমতা নেই আমাকে ছাড়ানোর। এমপির কাছে ফোন দিলেন, কি বলল? আসলে মানে আপনি, আমি। কি আমতা আমতা শুরু করলে হবে? বলেন, কিছু বলেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন।
আমি বুঝিনি আপনি রোলেক্স গ্যাংয়ের লোক। আর কে সংস্থা চালান আপনারা? আমি এটা জানতাম না। প্লিজ ভাই ছেড়ে দেন। রোলেক্স গ্যাংয়ের লোক আমরা। এই সাকিব ভাইয়ের অফিসার বলে কি রোলেক্স গ্যাংয়ের লোক না রে আমরা? আমরা কি সেটা তুই জানতেও পারবি না। আবির, সময় নেই, কি করবি পুলিশটারে? এটাকে বাঁচিয়ে রাখবো ভাই, আমার কাজে লাগবে। আর এর বাড়িতে কে কে আছে? মনে হয় বউ আর বাচ্চা আছে একটা। ও, তাদের উপরে নজর রাখো। দুজন ছেলে লাগিয়ে দাও। আমার কাজ সঠিকভাবে না করলে সোজা ওদেরকে শ্যুট করে দিবা। ভাই না না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কেউ কিচ্ছু জানবে না। আমি সব কাজ করে দেব। তবুও আমার বউ আর ছোট বাচ্চাকে কিছু বলবেন না। আপনাদের পায়ে পড়ি প্লিজ। গ্রেট। বাট ভাই, তোমরা জানলে কিভাবে আমাকে পুলিশ ধরেছে? এটার অ্যান্সার তুই ভালো করে জানিস। গেলাম তাহলে। সাকিব কথাটা বলে সেখান থেকে চলে যেতে থাকে। অভ্র তুহিনের পিস্তলটা হাতে নিয়ে গুলি কাট করে ট্রিগারে চাপ দেয়। কয়েক মিনিটের ভিতরে বাকি 9 জন পুলিশ অফিসার সেখানেই শেষ। সাকিব অভ্রের দিকে তাকিয়ে বলে, তুই আর ভালো হলি না আবির। কি দরকার ছিল এদেরকে মারার? লাগবে আমার এটাকে, বাকিদের না। অভ্র পিস্তলটা তুহিনের কাছে দেয়। তুহিনের হাত পা কাঁপছে, চোখের সামনে ওরই সহকারীদের লাশ পড়ে আছে। তুহিন কাঁপা কাঁপা হাতে কোনো রকম পিস্তলটা কোমরে গুছল। অভ্র হাসতে থাকে। সাকিবরা অভ্রের উপরে গতদিনের ঝামেলার পর থেকেই নজরে রেখেছিল, সেজন্য অভ্রকে পুলিশ ধরতেই ওরা চলে আসে। অভ্র সেটা জানে। সাকিবরা লাশগুলো নিয়ে চলে যায়। অভ্র তুহিনের কাছে আসে, তুহিনকে বলে, শোনেন, আপনাকে বাঁচিয়ে রাখলাম কেন বলেন তো? জানি না। ভয় পাচ্ছেন কেন? উঠে বসুন, রিল্যাক্সে কথা শুনুন। বলুন স্যার। শোনেন, আপনি তো থানাতেই যাবেন। সেখানে আমার বাড়ি থেকে লোক আসবে খুঁজতে। আপনাকে জিজ্ঞাসা করবে আমি কোথায়। কি উত্তর দিবেন? বলবো কোর্টে চালান করে দিয়েছি। তারপর যদি সেখানে খোঁজ নিয়ে আমাকে না পায় তখন কি করবেন? তখন বলবো আমরা জানি না, কোর্টে চালান করে দিয়েছি। সেখান থেকে এমপি হয়তো অভ্রকে নিতে পারে, সেটা তাদের ব্যাপার। আমার যা দায়িত্ব ছিল সেটা করেছি। ওকে, আপনার কাজ হলো কে খোঁজ নিচ্ছে আমার ব্যাপারে সেটা আমাকে জানানো। আপনার নাম্বার দিয়ে যান, আমি কল করব। তবে কেউ যদি জোর করে আপনি বলবেন কিছুই জানি না, তাকে ফিরিয়ে দেবেন। আচ্ছা স্যার, আমি সব ডিটেলস জানাবো। আপনি শুধু আমার পরিবারে কাউকে কিচ্ছু করবেন না, বলুন প্লিজ। আমার কাজ যদি ঠিক মতো হয় তাহলে তারা বেঁচে থাকবে। হবে স্যার, সব হবেই। আচ্ছা, এখন 2000 টাকা দেন। টাকা মানে স্যার? সে কি, পুলিশ ঘুষ খায়, বাইক গাড়ি নিয়ে গেলে রাস্তায় পুলিশ ধরে জরিমানা করে, ওপেন টাকা নেয়। আর আমি 2000 চাইছি বলে কপাল কুঁচকাচ্ছেন? এটা তো কথা না। সরি স্যার, নেন 2000। এখন যান। তুহিন দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তারপর অভ্রদের বাড়ি থেকে 1 ঘন্টার ভেতরেই থানাতে সব লোক চলে আসে। অনূহী সহ তার বাবা মা, অভ্রের বাবা উকিলকেও নিয়ে গিয়েছে। পুলিশ অফিসার তুহিন কি করবে বুঝতে পারছে না। আশরাফ সাহেব বলে, অফিসার, আমার ছেলে কোথায়? কে আপনার ছেলে? মজা করেন আপনি? আপনি বাসা থেকে কিছু সময় আগে আমার হাজবেন্ডকে তুলে নিয়ে আসছেন, যেখানে দোষ করলো এমপির ছেলে, আর আপনারা তাকে না ধরে আমার হাজবেন্ডকে ধরে আনছেন। এখন বলেন কে তাদের ছেলে? এই আস্তে কথা বলুন, এটা থানা। হ্যাঁ, কে আপনাদের ছেলে বলেন তো? অফিসার, আমার ছেলে অভ্র, তাকে ধরে আনেছেন। কইছে? হো, অভ্র? তাকে তো কোর্টে চালান করে দিয়েছি। আমি বাকিটা জানি না। রাস্তায় কি হবে বা না হবে সেটা রাস্তাতেই। মানে কি? আপনি এসব কি বলছেন? আমাদের ছেলে কি গায়েব হয়ে যাবে নাকি? আপনি দায়িত্ব নেবেন না? আমি কেন নেব? আমার কাজ অপরাধী ধরা, তারপর তাকে কোর্টে পাঠানো। সেখানে যেতে যেতে যদি প্রবলেম হয় সেটা গাড়িতে থাকা পুলিশরা বুঝবে। 24 ঘন্টার ভেতরে আমার হাজবেন্ডের খবর যেন আমরা পাই। আমরা কোর্টে যেয়ে খোঁজ নিচ্ছি। যদি দেখি না পাই তাহলে আপনার হিসেব দিতে হবে বলে দিলাম। সবাই থানা থেকে বের হয়ে আসে। তুহিন কি করবে বুঝতে পারছে না। হঠাৎ ওর ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে আননোন নাম্বার। তুহিন রিসিভ করে। কি ব্যাপার তুহিন সাহেব? আমি অভ্র, চিনতে পারছেন নাকি? স্যার আপনি? উফ, কি যে কষ্টে আছি। আপনার পরিবারের সবাই এসেছিল, বিশেষ করে আপনার স্ত্রী তো অনেক ক্ষেপে আছে। আমাকে 24 ঘন্টার সময়ও দিয়ে গিয়েছে। যদি আপনার খবর না দিতে পারি তাহলে কি হবে? আমাকে শাসিয়ে দিয়ে গেছে। স্যার কিছু একটা করুন। আপনি আপাতত বলে যাবেন কিছুই জানেন না,
বাকিটা দেখছি আমি। অভ্র ফোন কেটে দেয়। তুহিন মনে মনে বলে, ধুর, কেন যে এমপির কথা মতো আমি কাজটা করতে গিয়েছিলাম। আমি কি জানতাম রোলেক্স গ্যাংয়ের লোক অভ্র। ধুর, ভালো লাগে না। অভ্রকে পুলিশে ধরে নিয়ে গেছে রাজকে মারার জন্য। কি কি বলেন এটা? হ্যাঁ। আচ্ছা নেহাল, একটা কথা বলো তো। কি কথা ম্যাম? অভ্রকে দেখেছিলা রাজকে কিভাবে মারতে? অভ্রকে কতটা ভয়ঙ্কর লাগছিল দেখেছিলা? হ্যাঁ ম্যাম, অভ্র তাকে বাজেভাবে মেরেছে। একদম সাইকো টাইপ, তাই না? আর একটা জিনিস খেয়াল করেছো? কি ম্যাম? অভ্রকে যে নয়ন মাস্তান তুলে নিয়ে যায়, তারপর থেকে নয়নকে আর দেখেছো? না ম্যাম, কিন্তু কেন? অভ্র কি অনেক রাগী? সে কি পাগলের মতো আচরণ করে রাগলে? না ম্যাম, আমি অভ্রকে কখনো রাখতে দেখিনি। সেদিনের রাগ থেকে অভ্রকে সবসময় হেসে নতুবা মন খারাপ করে কথা বলতে দেখেছি। তাকে কখনো রাখতে দেখিনি। সে যথাসম্ভব নিজেকে শান্ত রাখে। কি হয়েছে? না কিছু না। থানায় গিয়েছিলাম, পুলিশ অভ্রকে কোনো খোঁজ দিচ্ছে না। কি যে ঝামেলাতে পড়লাম, সবকিছু আমার জন্য হয়েছে। কেন যে সেদিন শাড়ি পরতে গেলাম। যা হবার হয়েছে। আমরা দেখেছি অভ্রের খোঁজ নিব, আপনি চিন্তা করবেন না ম্যাম। অনহি চলে যায় সেখান থেকে। বুঝতে পারছে না সে কি করবে। অভ্র কোথায়? অভ্র ডিস্ট্রিক্ট জজ আদনান সাহেবের বাড়িতে বসে আছে। আদনান সাহেব অভ্রের সামনে বসে পত্রিকা পড়ছে। অভ্র চায়ের কাপে চুমুক দিচ্ছে। তারপর আবির, বলো কি খবর? স্যার, আপনার বাসায় কিছুদিন থাকবো। থাকো। কে বারণ করেছে? তোমাদের ম্যাম ভালো রান্না করতে পারে, আর আমাদের মেয়ে নীলা ভালো মাংস খিচুড়িও রাঁধে। বেশ হবে। অভ্র হাসলো। আদনান সাহেবের সাথে অভ্রের অনেক আগে থেকেই খাতির। যখন থেকে আদনান সাহেব ছাত্র আন্দোলনের সময় পুলিশদের সামনে পড়ে মার খাচ্ছিল, তখনই অভ্র এগিয়ে আসে। পুলিশদের বিরুদ্ধে সবার মাঝ থেকে একাই আন্দোলন চালিয়ে যেতে বলে। পরে অভ্রের কথা মতো আরও কয়েকটা ছেলে এসে আদনানকে সেভ করে। এরপর থেকে অভ্রকে উনি ভালো ছেলের নজরে দেখেন। অভ্রর জন্যই তিনি ডিস্ট্রিক্ট জজ হতে পারে, সাথে মেয়রও হয়ে গিয়েছেন। অভ্রকে তিনি অনেক বেশি আদর করে। অভ্র বাড়ির চারপাশ সেটি দেখছিল। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বই পড়ছে নীলা। অভ্র সেখানে যায়, নীলাকে বলে, এই হলো মেডিকেল স্টুডেন্টের সমস্যা। সারাদিন খালি বই নিয়ে বসে থাকবে। একটু পৃথিবীর দিকে তাকাও, পৃথিবীটা কত সুন্দর। কিন্তু আমার তো বইয়ের ফাঁকেই সৌন্দর্যতা আসে। পৃথিবীর সব কিছু রাসায়নিক বিক্রিয়ার মতো মনে হয়, বুঝেছেন? ও, শুনলাম অনেক সুন্দর খিচুড়ি রান্না করতে পারেন। মেডিকেলের স্টুডেন্ট সার্জারি অপারেশন ছাড়া রান্না করতে পারে, জানতাম না তো। কেন পারবে না? মেয়ে হয়েছি, যদি মাধুর্যতা নিয়ে নাই বা রাখতে পারি তাহলে কেমন লাগবে? আমি সবই পারি। সেটাই তো, আমি কিছুই করতে পারি না। আচ্ছা, আপনার সাথেই বাবার এত খাতির কেন? সব সময় বাবা আপনার কথাই বলে বাড়িতে। মাঝে মাঝে মনে হয় আমরা কেউ না, আপনিই সব। ওটা স্যারের ভালোবাসা, ভালোবাসেন বলেই হয়তো বলে বেশি বেশি। আচ্ছা, পড়েন আপনি। অভ্র চলে যায় সেখান থেকে। অনহির কথা মনে পড়ছে। কি করছে মেয়েটা কে জানে। অনহি পরের দিন থানাতে আসে, সাথে নিহালও আছে। পুলিশের সামনে এসে বলে, কোর্টে খোঁজ নিয়েছি, অভ্র নামের কেউ আসেনি সেখানে। আমার হাজবেন্ড কোথায়? দেখুন ম্যাম, আমি জানি না আপনার হাজব্যান্ড কোথায়। আমার 4 জন পুলিশ অফিসারও নিখোঁজ। তবে যতদূর ধারণা করা যাচ্ছে এটা এমপির কাজ। আমাদের পুলিশদেরও কোনো পাত্তা নেই। এমপি হয়তো আপনার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছে। যদি খারাপ কিছু হয় সেটাও আমি জানি না, কিছু করার নেই আমার। তুহিনের কথা শুনে অনহি ধপ করে চেয়ারে বসে পড়ে। চোখ দিয়ে পানি পড়া শুরু হয়। বুকের ভিতরে ওর চিনচিনে ব্যথা হতে শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে তুহিনকে বলে, স্যার প্লিজ আমার হাজব্যান্ডকে এনে দিন। আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? কেন এমন হলো? কেন তার সাথে এমন হলো? আমার রাজকে নিয়ে কোনো অভিযোগ নেই, কিছুই নেই, তবু আমার হাজব্যান্ডকে ফিরিয়ে এনে দিন। আমার অনেক কষ্ট হচ্ছে। তুহিন চুপচাপ বসে থাকে। অনহির কান্না দেখে খারাপ লাগছে, কিন্তু সে এতক্ষণ অভ্রের শেখানো কথাগুলো বলেছিল। অনহি কি বলে সেগুলোও রেকর্ড করে অভ্রের কাছে পাঠিয়ে দিতে থাকে। অভ্র ওপাশে বসে অনহির কথাগুলো শুনছে। খারাপ লাগছে তার, কিন্তু তবুও মন গলার মতো যেন কিছুই হয়নি অভ্রের। ম্যাম, কাঁদবেন না। আমরাও খোঁজ নিয়েছি, কিন্তু কোনো খোঁজ মিলছে না। কি করব বলেন? জানি না, অভ্রকে আমার চাই। আমি কিচ্ছু জানি না, অভ্রকে এনে দাও।
নিহাল অনূহিকে নিয়ে চলে যায়। অনূহি একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। 3 দিন কেটে যায়। অনূহি সারাটা দিন কাঁদে, ভার্সিটিতেও যায় না তেমন। অনূহি রুম থেকে বের হয় না, পাগলামি করে অনেক। রোজ একবার করে থানায় যাবে, তুহিনকে রিকোয়েস্ট করবে খুঁজে দেওয়ার জন্য, কিন্তু তুহিন কিছুই বলতে পারে না। এমপিকেও খুঁজে পাওয়া যায় না। অনেক জায়গাতে দৌড়াদৌড়ি করেও কাজ হয়নি কোনো। অনূহি বুঝে ফেলেছে তার অব্র আর বেঁচে নেই, সে অব্রকে হারিয়ে ফেলেছে। এদিকে অব্র দিব্যি আছে। 15 দিন কেটে গেছে। অভ্র সব খবর জানে, অনূহি কি কি করেছে, কতটা কেঁদেছে, সব কিছুই জানে অভ্র। অভ্র চলে আসার প্রস্তুতি নেয়, তখনই আদনান সাহেব বলে, আবির, এমপি রাজীব আছে না, ওর ছেলেকেই তো পিটিয়েছ, এমপিকে সরাতে হবে, পারবে? পারবো। কাজটা কিন্তু অনেক রিস্কের, অনেক গার্ড থাকবে, কিভাবে সম্ভব? আপনি খালি পুলিশ সামলে নিয়েন, না হলে আমি চাই না পুলিশ মরুক। আচ্ছা ঠিক আছে, রাজীবের নামে যে 5টা ধর্ষণের মামলা আছে সেটা নিশ্চয় জানো? হ্যাঁ, কেন জানবো না, শালা টাকা দিয়ে কেসটা চাপা দিয়েছে। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে যাচ্ছি, তবে আরও একটা কাজ আছে। কি কাজ? আমি দেশের বাইরে যাচ্ছি, দায়িত্ব সব তোমার। আমি সাকিবকে সব বলে দেব, সে পুলিশ বিষয়টা দেখবে। হ্যাঁ, দেশের বাইরে শুধু আমি না, তোমার ম্যামও আছে সাথে, মানে আমি আমার ওয়াইফ একসাথে যাব। কিন্তু নীলার মেডিকেল পরীক্ষা, আর তোমার বাসা থেকে মেডিকেল কলেজ একদমই কাছে। নীলাকে তোমার সাথে নিয়ে যাও, সে ওখানে থেকেই এক্সামটা দিক, এর মধ্যে আমি এসে পড়ব। ঠিক আছে স্যার, চিন্তা নেই আপনার। তোমার এক্সাম কবে মা? 2 দিন পর। তাহলে তুমি আবিরের সাথে ওর বাড়িতে যাও, আমরা দেশের বাইরে যাচ্ছি। একা থাকলে কখন কি ঝামেলা হতে পারে। তাছাড়া মেডিকেল কলেজ ওর বাড়ি থেকে অনেক কাছেই, সে তোমাকে দেখে রাখতে পারবে। আচ্ছা বাবা। আদনান সাহেব নীলাকে ডাক দেয়। নীলা আসে আদনান সাহেবের সামনে। নীলাকে বলে, অব্র আর নীলা কিছু সময় পর বের হয়। আজ অব্রের নিখোঁজের 15 দিন হয়ে গেল। অনেক চেষ্টা করেও অব্রের হদিস মেলেনি। অনূহি আগের থেকে শুকিয়ে গেছে। 3 বেলাতে 1 বেলা খেয়েই শুয়ে থাকে। সারাদিন কান্না করে, ক্ষুধা লাগে না ওর, হাসে না, রাগে না অনূহি। না চাইতেও অব্রের জন্য বারবার কেঁদে ওঠে। কিন্তু কি করবে, পুলিশরা অনূহির প্রতি বিরক্ত হয়ে গেছে। 1-1.5 ঘন্টা ধরে থানায় বসে অনূহি শুধু কাঁদে। তুহিন সাহেব অনূহির জন্য টিস্যু কিনে রেখেছে অনেক। দুপুরে খাবারের পর সবাই সোফাতে বসে আছে। দুপুরের শেষ সময় কলিং বেল বেজে ওঠে। অনূহি সেই সময় উঠে রুমের দিকে যাচ্ছিল। কলিং বেল বাজতেই বলল, আমি দরজা খুলছি। অনূহি দরজার কাছে আসে। দরজা খুলতেই সে অবাক, চোখের পলক পড়ে না তার। হাত পা কাঁপা শুরু করে দিয়েছে, আওয়াজও বের হচ্ছে না অনূহির, কারণ সামনে অভ্র দাঁড়িয়ে আছে। অভ্রকে দেখা মাত্রই অনূহি জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই চোখ পড়ে যায় অভ্রের হাতের দিকে। অভ্র কারো হাত ধরে আছে, দেখে মনে হচ্ছে কোনো মেয়ের হাত। অনূহি সরে আসে। হ্যাঁ, সত্যিই অভ্র কোনো মেয়ের হাত ধরে রেখেছে। অভ্র হাসি দিয়ে বলে, হ্যালো ম্যাম, কেমন আছেন? অনূহি মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখতে থাকে সে। অভ্র তখন বলে, ও, পরিচয় করিয়ে দিই, নীলা, উনি হলেন আমাদের ভার্সিটির ম্যাম, আমার মায়ের বান্ধবীর মেয়ে। তোমার মতোই এসে থাকে, মানে এখান থেকে ভার্সিটি কাছে তো, তাই এসে এখানে থাকে। আরে ম্যাম, এ হলো নীলা, আমার ফ্রেন্ড, আমার এক স্যারের মেয়ে হয়। অনু, দাঁড়িয়ে কেন? কি হয়েছে? কে আসছে? দরজায় দাঁড়িয়ে কি করো? মা, অভ্র। হ্যাঁ, অভ্রকে আবার খুঁজবো। মা, অভ্র এসেছে। কি, অভ্র এসেছে? দৌড়ে আসে বাড়ির সবাই। বাহিরে এসে দেখে সত্যিই অভ্র এসেছে। অভ্রকে দেখা মাত্রই সবাই এসে জড়িয়ে ধরে। সবার সাথে কথা শেষ করে অভ্র বলে, আমি ঠিক আছি তো, আমি এতদিন স্যারের বাসাতে ছিলাম। স্যারের মেয়ে আসছে নীলা, মেডিকেলে পড়ে, এক্সাম চলবে তো, তাই মেডিকেল কলেজে কাছে সেজন্য নিয়ে এসেছি। তোকে কত খুঁজেছি জানিস? আচ্ছা, ভিতরে তো ঢুকতে দিবে নাকি? আয়। ভিতরে এসে অভ্র সবাইকে বুঝিয়ে বলে, তুহিন আমাকে নিয়ে যাচ্ছিল, জিপটা অ্যাক্সিডেন্ট করে আমি সেখান থেকে পালাই। তুহিন ভাবে এমপির লোক নিয়ে যাই, তারপর ভয়ে আমি আর এদিকে আসিনি। তারপর নীলার সাথে সবার পরিচয় করিয়ে দেয়। নীলাকে কণা বেগম আদর করে বেশ। নীলার হাত ধরে কণা বেগম বলে, আচ্ছা, যা হবার হয়েছে, নীলাকে নিয়ে তোর পাশে গেস্ট রুমে যা, ওটা নীলার জন্য। ঠিক আছে মা, নীলা আসো।
অভ্র নীলার হাত ধরে আর ব্যাকপ্যাকও ধরে উপরের দিকে যেতে থাকে। অনমি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্রের কাছ দেখছে। সে ভেবেছিল অভ্র হয়তো তাকে দেখেই জড়িয়ে ধরে বলবে, অনমি তোমাকে অনেক মিস করেছি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনহিও চেয়েছিল অভ্রকে যদি সে খুঁজে পায় অভ্রকে জড়িয়ে ধরবে শক্ত করে, তারপর বলতে চেয়েছিল, অভ্র তোমাকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি, আর কখনো তোমাকে চোখের আড়াল হতে দেব না। কিন্তু এরকম কিছুই হয়নি, বরং অভ্রের থেকে সে আবার ইগনোর পাচ্ছে। অনহির মেজাজ অনেক খারাপ, সব কিছু অসহ্য লাগছে। অনহির দিকে অভ্র একবারও তাকালো না। কি খারাপ ছেলে। অনহি উপরের ঘরে চলে আসে। পাশের রুম ক্রস করার সময় রুমে উকি দেয়। অভ্র নীলার রুম সাজিয়ে দিচ্ছে, পড়ার টেবিল বই দিয়ে সাজাচ্ছে। নীলা অভ্রকে বলছে, এই যে আপনি এবার রেস্ট নিন, অনেক দূর থেকে আসছেন। সমস্যা নেই, তোমারও তো রেস্টের দরকার আছে, কিন্তু রুম গুছিয়ে না দিলে রেস্ট নিতে পারবে না। হেল্প করলে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। দুজনে কাজ করছে, এপাশ ওপাশ করে ছুটাছুটি করছে দুজনে। হঠাৎ দুজনে ক্রস করতে গিয়ে মাথায় ঠুস খায়। দুজনে কপালে হাত দিয়ে একে অপরের দিকে তাকায়। অভ্র নীলার কপালে হাত দিয়ে বলে, অনেক লাগছে। আপনার মাথা অনেক শক্ত। আচ্ছা ওয়েট। অনহি এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভিতরে যায় না সে। অভ্র ভিতর থেকে বাহিরে আসে। অনহিকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে এক পলক তাকালো, তারপর দ্রুত সেখান থেকে দৌড়ে ফ্রিজের কাছে আসে। বরফ বের করে নিয়ে আবার দৌড়ে নীলা রুমে আসে। নীলা বিছানায় বসা। অভ্র নীলার কপালে বরফ লাগাতে থাকে। অনহি আর সহ্য করতে পারে না, নিজের হাজবেন্ড তার কেয়ার না নিয়ে বরং অন্য কোনো মেয়েকে কেয়ার নিচ্ছে। এই দৃশ্য দেখার জন্য কি অনহি এতদিন অপেক্ষা করেছিল? অনহি চলে আসে সেখান থেকে। অনেক মন খারাপ অনহির। বালিশ জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে। নীলার কপালে বরফ লাগানোর সময় নীলা প্রশ্ন করে, আপনার নাম তো আবির, বাড়িতে সবাই অভ্র বলে কেন? ও না, মানে আমার তো দুটো নাম, আবির হাসান অভ্র। বাড়িতে সবাই অভ্র বলে, তুমিও সবার সামনে অভ্র বলবা। আচ্ছা ঠিক আছে। বেশ কিছু সময় পর অভ্র রুমে আসে। অভ্রকে দেখে অনহি দ্রুত চোখের পানি মুছে নিল। অভ্র কিছু বলল না, নিজের মতো ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। মনে মনে অনহি বলে, সে কেন আমার সাথে কথা বলছে না? কি হয়েছে ওর? অভ্র কি আর আমাকে ভালোবাসে না? সে কি নীলার প্রেমে পড়েছে? অনহি আর ভাবতে পারে না কিছু। তারপর অনহির এতদিনের অপেক্ষা যেন বিষাক্ত মনে হচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। প্রচণ্ড রাগ লাগছে অভ্রের প্রতি। তবে অভ্র জানে অনহি অনেক কেঁদেছে, তাকে খোঁজার সব রকম চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই হয়নি। দিনের পর দিন পুলিশের কাছে গিয়েছে, ঠিকমতো ভার্সিটিতেও যায়নি। অভ্র গোসল করে বের হয়। অভ্রের চুলগুলো বেশ গোছালো। টি শার্ট পরে মাথার পানি মুছতে মুছতে বের হলো। অনহি তাকিয়ে আছে অভ্রের দিকে। অভ্র বলে, কি হয়েছে? মুড অফ আপনার? আমি আসলাম বলে মুড অফ করে ফেললেন? এতদিন অনেক শান্তিতে ছিলেন আপনি, তাই না? আপনাকে জ্বালাতাম না, আপনাকে কোথা থেকে এসে ফুল দিয়ে প্রপোজ করতাম না, ভয় নিয়ে ঘুমাতে হতো না আপনার। হয়তো ভাবতেন ঘুমালে আমি কি না কি করব। অনেক ভালো ছিলেন আমি জানি, কিন্তু কি আর করার। আর একটা মাস অপেক্ষা করুন, তারপর আপনি পার্মানেন্ট মুক্ত আমার থেকে। এখন তো একটু হাসুন। বাহ, দারুণ খবর দিলা তো। এইরকম একটা খবরের জন্য আমি অপেক্ষা করছিলাম। আসলেই বারবার মনে হচ্ছিল কবে ফিরবা আর কবে আমাকে মুক্তির খবর শোনাবা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই খুশির খবর দেওয়াতে তোমাকে আমার তরফ থেকে ট্রিট থাকলো। যে কোনো দিন যে কোনো সময় তোমাকে ট্রিট দেওয়া হবে। ঠিক আছে, আমি অপেক্ষাতে রইলাম। ট্রিট দিতে ভুলবেন না। অনহি কোনো কথা বলল না, রুম থেকে বের হয়ে যায়। মেজাজ এতটা খারাপ লাগছে অনহির, ইচ্ছে করছে অব্রের দুই গালে ইচ্ছা মতো চর বসিয়ে দিয়ে আসতে। কিন্তু অনহি আর অব্রকে আর কিছুই বলবে না, কারণ অনহির মনে পড়ে রাগ দেখানো, চর দেওয়া, বকাঝকা করা সব কিছুর অধিকার থাকা মানুষের সাথে করতে হয়। যেখানে এইসব প্রেম নেই, অধিকার নেই, সেখানে এসব করাটা কেবল জোর জুলুম করাই হবে। অনহি অব্রের আর বিরক্তির কারণ হতে চায় না। সে মনে মনে বলে, মানছি আমি তোমাকে ইগনোর করেছি, তোমাকে অবহেলা করেছি, সব সময় তোমাকে অপমানও করেছি অনেক, কিন্তু তাই বলে কি একটু বুঝবে না সে আমাকে? আমি তো সরি বলেছিলাম, কেঁদেও ছিলাম ওর জন্য। আর তাছাড়া আমার চোখের নিচে কালো দাগ কি ওর নজরে পড়ছে না? নাকি দেখি অব্র কিছু দেখছে না? সে এত খারাপ কেন? সে এমন কেন করছে? বিকেল পেরিয়ে রাত হয়। অব্র এমপি রাজীবের ব্যাপারে টুকিটাকি খোঁজ খবর নিতে থাকে। সাকিবের মাধ্যমে রাজীব যে 5 জন মেয়েকে ব্যবহার করেছে তারা সবাই হলো ভার্সিটি আর কলেজের স্টুডেন্ট। সবগুলো কোনো না কোনোভাবে এমপির কাছে গিয়েছিল।
আর এমপি তাদেরকে ব্যবহার করেছে ব্ল্যাকমেইলের মাধ্যমে। 5 জনের ভিতরে 2 জন মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়। এসব ইনফরমেশন তুহিনের মাধ্যমেই জেনেছে অব্র। সারা বিকেল বাড়ির বাইরে ছিল সে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়, অব্র বাড়িতে আসে। কলিং বেল বাজানোর সাথে সাথেই অনূহি দরজা খুলে দেয়। অনূহিকে দেখে অব্র কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। অনূহি আহত হয় মনের দিক দিয়ে, কারণ এর আগে কখনো এমন হয়নি। অনূহি দরজা খুললে অব্র কোনো না কোনো কিছু বলতোই, কিন্তু এখন অব্র তাকে এড়িয়ে চলছে। খাবার টেবিলে বসে আছে সবাই। অব্রকে বসতে বলে কণা বেগম। কি ব্যাপার, এত বড় ঘটনা ঘটলো তবুও না বলে বাইরে যাস কেন? কিছু হবে না মা, আমি তোমাদের রেখে মরবো না। ফালতু কথা বন্ধ করে চুপচাপ খেতে বস। আচ্ছা। খেতে বসে অব্র, সবাই বসেছে। অব্র তখন বলে, কি ব্যাপার, নীলা কোথায়? ও কি খেয়েছে? তানিয়া ডেকেছিল, বলে পড়া বাকি আছে, পরে খাবে। আরে ওই মেয়ে এমনই করে, না ডাকলে সে আর পরে খাবে না। ওহ হ্যাঁ তোমরা শুরু করো, আমি ডেকে আনছি। সব সময় ওই মেয়ে না খেয়ে থাকবে? অভ্র, অনুহি না খেয়ে আছে। এখন খেয়ে নিবে, সমস্যা কি? জিজ্ঞাসা করলা না যে? উনি নিজের খেয়াল নিজে রাখতে জানে। অভ্র আর কিছু না বলে চলে আসে। অনূহের বুকের ভিতরটা কেবল মোচড়াতে শুরু করে দেয়। অভ্রের দেওয়া অ্যাভয়েডগুলো একদমই সে নিতে পারছে না, তবুও সহ্য করতে হবে। একটা সময় সে এসবই করেছে, এখন সেগুলোই তার উপরে ফিরে আসছে। অভ্র নীলার রুমের কাছে আসে, দরজায় টোকা দেয়। ভিতর থেকে নীলা বলে, খোলাই আছে, আসুন। অভ্র ভিতরে আসলো। নীলা বইয়ে মুখ গুজে বসে আছে। অভ্র কোনো কথা না বলে বইটা বন্ধ করলো। নীলা কপাল কুঁচকে তাকায় অভ্রের দিকে। মেডিকেল স্টুডেন্টরা যদি বই না পড়ে একটু দার্শনিক হতো, তাহলে শরীরের রঙের পাশাপাশি পারিপার্শ্বিক বিষয়ও জানতে পারতো। অনেক পড়া আছে। পড়িও, কিন্তু মেডিকেল স্টুডেন্টরা কি জানে না সময়ের খাবার সময়ে খেতে হয়? এখন খাবার খেতে হবে। একটু পরে যাই, আপনি তো দেখি আমার মায়ের মতোই এমন করছেন। চুপ, স্যার জানলে সমস্যা হবে। আসো বলছি, না হলে কিন্তু পরে পড়তে দেব না বলে দিলাম। আচ্ছা যাচ্ছি। নীলা উঠল। অভ্র নীলার হাত ধরে বাহিরে নিয়ে আসে। সিঁড়ি দিয়ে নামছে 2 জন। অনূহি তাকিয়ে আছে ওদের দিকে। অভ্র নীলার হাত ধরে নিয়ে আসছে খাবার টেবিলের দিকে। অনূহির প্রচণ্ড রাগ লাগে, কিন্তু চুপচাপ সহ্য করছে। অভ্র গিয়ে অনূহির পাশের চেয়ারে বসলো। অনূহিকে বলে, ম্যাম আপনি ওই চেয়ারে যান তো, নীলা এখানে বসবে। কেন? আমার পাশের চেয়ার তো ফাঁকা আছে, সে ওটাতে বসুক। আপনাকে যেটা বললাম সেটা করেন তো, যান ওটাতে। অভ্র উঠে অন্য চেয়ারে বসলো। নীলাকে নিয়ে অভ্র পাশাপাশি চেয়ারে বসে। তানিয়া ভাত বেড়ে দেয় সবাইকে, সবাই খেতে বসে। তানিয়া গরুর মাংস নীলার প্লেটে দিতে যাবে, তখনই অভ্র বলে, ভাবি ওর গরুর মাংসে অ্যালার্জি, মুরগির মাংস দাও, ও গরুর মাংস খায় না। বাহ, তুমি তো দেখি সব কিছু জানো। হ্যাঁ একটু জানতে হয়, সেখানেই তো কয়দিন ছিলাম, তারপরই জেনে গিয়েছি। খুবই ভালো। তা আমাদের অনুহির যে গরুর মাংস পছন্দ সেটা জানো তো? এত জেনে কি হবে, যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে। দ্রুত দাও তো, ওর পড়া আছে, দেরি করলে সমস্যা। আচ্ছা আচ্ছা। অনূহি অভ্রের থেকে নীলার এমন কেয়ার দেখে নিজেকে সামলাতে পারে না, সবার আড়ালে কেঁদে ফেলেছে। অনূহি দ্রুত টিস্যু দিয়ে চোখ মুছলো, জলদি বলে, উফ ভাবি, তুমি না কি যে করো, এত ঝাল কেউ মাংস দেয়? চোখ দিয়ে পানি পড়ে গেল আমার। আমি তোমাকে রান্নাতে হেল্প করব। আচ্ছা করিও, এখন খাও তো, অনেক রাত হয়ে গেছে। ওহ মা, নীলা কিন্তু অনেক ভালো খিচুড়ি রাঁধতে পারে। তাই নাকি? তোর তো আবার খিচুড়ি অনেক পছন্দ, তাহলে নীলাকে বলিস রান্না করতে। আপনি তো বলেননি আপনার খিচুড়ি অনেক পছন্দ। এমনিতে কেউ তো জিজ্ঞাসা করে না আমার পছন্দ কি, আমার কি লাগবে, আমার কোনো জিনিস অপছন্দ, এসব কেউ তো জানতে চায় না, তাই বলিনি। ও তাই নাকি? আচ্ছা আমাকে বলবেন কি পছন্দ আপনার? আমিও খিচুড়ি রাঁধতে পারি। পারো? তুমি রাঁধতে পারো? হ্যাঁ পারি, সবই পারি আমি। তাহলে একদিন অনুহির খিচুড়ি করবে, আর একদিন নীলা। অনূহি কথাগুলো বলে অভ্রের দিকে তাকিয়েছিল, ভেবেছিল অভ্র অবাক হবে, কিন্তু অভ্র অনূহির দিকে তাকালুই না। দ্রুত খাবার শেষ করে ওরা সবার আগে নীলা খাবার শেষ করে রুমে চলে যায়। কিছু সময় পর অভ্র আর অনূহি খাবার শেষ করে নিজেদের রুমের দিকে যেতে থাকে। নীলা দরজার কাছে দাঁড়ানো। অভ্রকে দেখেই নীলা বলল, আমার রাতেই কফি খেতে হয়, কিছু মনে না করলে কফির ব্যবস্থা করা যাবে? হ্যাঁ যাবে,
তুমি রুমে বসো, আমি কফির ফ্লাস্ক নিয়ে আসছি। থ্যাঙ্কস। অভ্র ঘুরে তাকায়, নীলা রুমে চলে গিয়েছে। অনূহিকে দেখতে পায়। অভ্র অনূহির পাশ কাটিয়ে চলে যেতে থাকে। অনূহি সামনে এসে দাঁড়ায়। অভ্র বলে, কি সমস্যা, কিছু বলবেন? তোমার কি সমস্যা? আমাকে কেন এড়িয়ে চলছো? আপনাকে সাথে নিয়ে চলার কথা ছিল নাকি? জানতাম না তো। দেখো অব্র, তুমি বেশি বাড়াবাড়ি করছো, কিন্তু আমার কিন্তু সহ্য হচ্ছে না। এক্সকিউজ মি, আমি কি করলাম? আপনাকে তো কিছু বলিনি, তাহলে করলামটা কি? আর আপনার সহ্য করা দিয়ে আমি কি করব? মারবেন নাকি? আপনি পারেন মারতে, এছাড়া কখনো ভালোবাসতে পারবেন না। অব্র, আমাকে আপনি করে বলা বন্ধ করো। কেন? আপনি কি আমাকে তুই করে বলবেন? এক মিনিট, আপনি আমাকে এখনো তুই করে বলেননি তো? কি সমস্যা? তোমার সমস্যা আমাকে বলো। দেখো, রাগ ওঠাবা না অব্র, আমার সত্যি এসব সহ্য হচ্ছে না। তা কোনটা সহ্য হচ্ছে না শুনি? তোমার সাথে ওই মেয়েটার ন্যাকামি একদমই সহ্য হচ্ছে না। কেন? কি সমস্যা? আমার তো সহ্য হয়েছিল মিস্টার সুমন সাহেব, যখন আপনার চুল ধরে টানছিল, গালে নাকে হাত দিচ্ছিল, হাত ধরে বসেছিল, খুব ভালো লাগছিল। তাহলে আপনার কি সমস্যা? আর তাছাড়া আপনি আপনার হাজবেন্ডকে অন্যদের সামনে হাজবেন্ডের পরিচয় দিতে লজ্জাবোধ সংকোচ করেন, তাহলে আমি যা ইচ্ছে করি আপনার তাতে নিশ্চয়ই কিছু আসে যাবে না, তাই না? দেরি হয়ে যাচ্ছে, নীলার জন্য কফি বানাতে হবে। অভ্র কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে থাকে। অনূহি আবার সামনে এসে দাঁড়ায়। অভ্রের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কফি বানাতে পারো? হ্যাঁ পারি, কেন পারবো না? এটা জানি না কেন আমি। আপনি কখনো জানতে চেয়েছেন নাকি? ও আপনি জানতে চাইবেন কেন? আপনার কাছে আসতে যেখানে অধিকার লাগে সেখানে এসব জানার কোনো দরকার নেই, তাই না? আমার জানতে হবে। আর কি কি পারো? আমি বলতে বাধ্য নই। বাই দ্য ওয়ে, আপনি কি জেলাস? কি? মানে না, কেন জেলাস হব? জেলাস হওয়ার কোনো মানে হয় না। তোমার মতো ছেলের জন্য কখনো জেলাস হব না আমি। রাইট, জেলাস হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? ওই যে ভাগ্যিস আপনি বাসরাত থেকে আমাকে অপমান করে অ্যাভয়েড করে দূরে সরিয়ে রাখছিলেন, তা না হলে আজকে আমি আমার মনে ভালোবাসাটা বুঝতে পারতাম না। মানে? বুঝে নেন। অভ্র আর কোনো কথা না বলে সেখান থেকে দ্রুত চলে আসে। অনূহির চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। রাগে ওর সব কিছু ভাঙতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু অভ্র কি বোঝালো? সে কি অন্যের প্রেমে পড়েছে? অভ্র কি অন্যকে ভালোবাসার ইঙ্গিত দিয়েছে? অনূহি দ্রুত রুমে আসে, দরজা আটকে কাঁদতে শুরু করে। তারপর অভ্র রুমে আসে অনেক রাতে। অনূহিকে ঘুমাতে দেখে সে কাঁচো মাচো টাইপ হয়ে শুয়ে আছে। অভ্র এগিয়ে আসে, বালিশ ছাড়াই শুয়ে আছে অনূহি। অনূহির মাথার নিচে বালিশ গুজে দেয়। তারপর কাঁথাটা অনূহির গায়ে দিয়ে চলে আসবে, তখনই অনূহি অভ্রের হাত ধরলো। হাতটা নিজের কোলে নিয়ে পেঁচিয়ে ঘুমিয়ে পড়ে। অনূহি জানেই না কিছু, সে পুরো ঘুমের দেশে পাড়ি জমিয়ে ফেলেছে। অভ্র বসলো বিছানার উপরে, অনূহির কপালে হাত বুলিয়ে দিতে থাকে, আর অনূহি অভ্রের হাত পেঁচিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে অভ্র নিজেকে ছাড়িয়ে নিয়ে সোফাতে গিয়ে ঘুমিয়ে যায়। সকালে অনূহির ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই দেখতে পায় সে ভালোভাবেই শুয়ে আছে, গায়ে কাঁথা দেওয়া, মাথার নিচে বালিশ দেওয়া। কিন্তু ওর ঠিকই মনে আছে কাঁদতে কাঁদতে সে বিছানায় ঘুমিয়ে পড়েছিল। তাহলে এভাবে সে কখন ঘুমিয়েছে? অভ্রের দিকে নজর যায়। অভ্র শুয়ে আছে সোফাতে। রুমে এতদিন সোফা ছিল না, অভ্রই আনিয়েছে আজকে। অভ্রের কাছে আসে অনূহি, অভ্রের কপালে একটা চুমু বসিয়ে দেয়। তারপর বিছানায় এসে কাঁথা মুড়ি দিয়ে আরেকটু ঘুমালো। আবির, রাজীব এখন নেই। শুনেছি রাজ কোমা থেকে বের হয়েছে। সে অনেকটা সুস্থ, কিন্তু তোর উপরে অ্যাটাক করবে যে কোনো সময়। সকাল সকাল ঘুম ভাঙতেই অভ্র ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। বাড়িতে তখনও প্রায় সবাই ঘুমিয়ে, তবে অভ্র সকাল থেকেই জেগেছিল। অনূহি এসে ওর কপালে চুমু দিয়ে যখন কাঁথা মুড়ি দেয়, অভ্র তখনও জেগে। মুচকে হাসে সে। তারপরে উঠে চলে আসে অফিসে। এটা রোল্যাক্স গ্যাংয়ের সিক্রেট অফিস। অভ্র বলল, রাজের বিষয়টা এখন ভাবছি না। আমি জানি সে আমার উপর যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, আমি সেটার সুযোগে আছি। কিন্তু আদনান স্যার বলেছে এমপিকে সরাতে। এমপিকে আমার চাই। এমপিকে সরাতে পারলে আদনান স্যার এই চেয়ারে বসবে। আচ্ছা আবির, তুই যে এত কিছু করিস আদনান স্যারের জন্য, কিন্তু কেন? পরে একদিন বলবো। তবে এতটুকু বলি, আদনান স্যার কিন্তু একজন ডাক্তার, তারপর অনেক কাহিনী আছে। ও আচ্ছা, এমপি যে মেয়েকে প্রেগনেন্ট করে মেরে ফেলেছিল, সেই মেয়ের বাড়ির খোঁজ পেয়েছি। আমরা সব ইনফরমেশন কালেক্ট করছি, তুই কিন্তু সাবধানে থাকবি। ঠিক আছে ভাই। অভ্র চলে আসে সেখান থেকে। অনূহির কথা ভাবে, অনূহিকে কিভাবে আরো জ্যালাস ফিল করানো যায় সেই প্ল্যান মাথার মধ্যে ঘুরতে থাকে।
অভ্র কতগুলো চকলেট কিনলো। বাড়ির দিকে আসে সে। কলিং বেল বাজাতেই অনূহি দরজা খুলে দেয়। অভ্রকে দেখতে পায় অনেকগুলো চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। অনূহি চকলেট দেখেই তো অনেক খুশিতে প্রশ্ন করল,